আরজিকর কাণ্ডের তদন্ত এবার থেকে আর করবে না কলকাতা পুলিশ, সেই তদন্ত চলে গিয়েছে সিবিআইর হাতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে আজ সিবিআইকে এই তদন্তভার দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই তদন্ত শুরুর আগের যা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুলিশের কাছ থেকে কেন সিবিআইয়ের কাছে এই তদন্ত গেল। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছে। অতনু, যে কলকাতা পুলিশ প্রথম থেকে বলে আসছিল যে তদন্ত প্রক্রিয়া যাবতীয়ভাবে সঠিক প্রক্রিয়া এগোচ্ছে, কিন্তু সেই কলকাতা পুলিশে আস্থা রাখতে পারলো না কলকাতা হাইকোর্ট, এখন সরাসরি সিবিআইকে দেওয়া হলো, ঠিক কোন কারণে? দেখো, প্রথমেই তোমাকে বলি, একটু আগেই কোর্টের অর্ডার আপলোড হয়েছে এবং কোর্টের যে অর্ডার তাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মূলত ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছে যে কেন এই মামলায় তারা সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। এতে যে সমস্ত পয়েন্ট তারা উল্লেখযোগ্যভাবে উল্লেখ করেছেন তাতে তারা প্রথমেই বলেছেন যে নিহতের পরিবারের আশঙ্কা যে রাজ্য পুলিশ যদি তদন্ত চালিয়ে যায় সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং অপরাধীরা সাজা নাও পেতে পারে। তাই তারা আবেদন করেছেন যে জরুরি ভিত্তিতে যাতে আদালত এই ঘটনা, এই মামলায় হস্তক্ষেপ করে এবং এই মামলার তদন্তভার নিরপেক্ষ কোনো সংস্থার কাছে হস্তান্তর করে, অর্থাৎ নিহতের পরিবারের আবেদন, এবং সেই কারণে কলকাতা হাইকোর্ট অ্যাক্ট করেছে। এটা আজকে কলকাতা হাইকোর্ট তার অর্ডারে পরিষ্কার করে বলে দিয়েছে। দ্বিতীয়ত কলকাতা হাইকোর্টের বক্তব্য কি? কলকাতা হাইকোর্টের বক্তব্য যে শুরুতে, এই মামলার শুরুতে কলকাতার টালা থানায় একটা অস্বাভাবিক মৃত্যু অর্থাৎ আনন্যাচারাল ডেথের একটা মামলা করা হয় এবং সেই মামলা করেই এই তদন্তভার চালিয়ে যাওয়া হচ্ছিল এবং আদালতে যেটা জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে যে এই রকম এই স্বাভাবিক পরিস্থিতিতে এই সমস্ত ঘটনায় তারা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে তদন্ত চালিয়ে যান যদি সেখানে কোনো অভিযোগ দায়ের কেউ না করেন। এখানেই আদালতের প্রশ্ন হচ্ছে যে এখানে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো, কিন্তু যেহেতু ঘটনাটা ঘটেছে হাসপাতালের মধ্যে এবং হাসপাতালের মধ্যে ঘটেছে কার সঙ্গে? একজন কর্মরত চিকিৎসকের সঙ্গে, তাহলে পরে কোর্টের প্রশ্ন যে হাসপাতালের অধ্যক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষ কিংবা হাসপাতাল বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা কেন অভিযোগ দায়ের করলেন না? এবং কোর্ট বলছে যে আমাদের চোখে এইটাই একটা বড়সড় গাফিলতি মনে হয়েছে এবং যেটা দেখে আমাদের মনে সন্দেহের উদ্রেক করছে, অর্থাৎ যে হাসপাতালের মধ্যে একজন কর্মরত চিকিৎসক তিনি খুন হয়ে গেলেন অথচ পুলিশ আনন্যাচারাল ডেথের মামলা শুরু করলো এবং সেখানে হাসপাতালের এই ইনস্টিটিউশনের প্রধান অধ্যক্ষ কিংবা ইনস্টিটিউশনের পক্ষ থেকে অন্য কেউ, হাসপাতালের একজন চিকিৎসক হাসপাতালে খুন হয়ে যাওয়ার পরেও তারা কোনো অভিযোগ দায়ের করলেন না পুলিশের কাছে। কোর্ট বলছে যে এটাই তাদের কাছে মনে হয়েছে যে এটা একটা বড়সড় গাফিলতি এবং এটা তার মনে, কোর্টের মনে এটা সন্দেহের উদ্রেক করেছে। এবং এই সঙ্গে সঙ্গে যেটা কলকাতা হাইকোর্টের বক্তব্য যে তদন্তে এখনো পর্যন্ত তারা গত 5 দিনে কলকাতা পুলিশের যে তদন্ত, যে কেস ডায়েরি, তা দেখে এখনো তারা গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি দেখতে পাননি এবং এই ঘটনায় যে একাধিক জন যুক্ত আছে বলে মনে করা হচ্ছে সেখানে একজন বাদে আর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এবং যেটা কলকাতা হাইকোর্টের বক্তব্য যে যেখানে অপরাধ সংঘটিত হয়েছে এই জায়গাটা হচ্ছে একটা সরকারি হাসপাতাল এবং যিনি নিহত হয়েছেন তিনি সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, ফলে সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় একজন চিকিৎসক খুন হয়ে যাচ্ছেন, এই বিষয়টার গুরুত্ব যথেষ্ট রয়েছে। এই সমস্ত বিষয় দেখে কোর্টের মনে হয়েছে যে প্রশাসন এই গোটা ঘটনায় নিহত কিংবা নিহতর পরিবারের পাশে নেই এবং সেই কারণেই তারা সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন। তার আদালতের যেটা আরও বক্তব্য যে সরকারি আইনজীবীকে তারা প্রশ্ন করেছিলেন যে এই ঘটনায় অধ্যক্ষ, হাসপাতালের সুপার কিংবা অ্যাসিস্ট্যান্ট সুপার এদের কারোর কোনো বয়ান রেকর্ড করা হয়েছে কিনা, তাতে সরকারি আইনজীবী জানিয়ে দেন যে এদের কারোর কোনো বয়ান রেকর্ড করা হয়নি। এখানেই কোর্টের প্রশ্ন যে যেখানে এই ঘটনা ঘটলো সেখানে ইনস্টিটিউশনের প্রধান হিসাবে তো এদের বয়ান রেকর্ড করা প্রয়োজন ছিল, কারণ ঘটনার দায়ভার তো এরা এড়াতে পারেন না। এরপরেই যেটা বলা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের রায়ে যে কালকে সকাল 10টার মধ্যে কেস ডায়েরি এবং যাবতীয় সিসিটিভি ফুটেজ এখন পর্যন্ত যাদের যাদের বয়ান নথিবদ্ধ করা হয়েছে
যে সমস্ত জিনিসপত্র এখন পর্যন্ত কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করেছে সমস্ত কিছু কালকে সকাল 10টার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। এবং শুধু এইটাই নয়, কলকাতা পুলিশকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার, যাতে তথ্য প্রমাণ নষ্টের আর কোনো আশঙ্কা না থাকে, ঠিক তেমনভাবেই সিবিআইকেও কিন্তু আদালত পরিষ্কার করে বলে দিয়েছে যে সিবিআইকেও এই মামলায় যাবতীয় অগ্রগতি সম্পর্কে আদালতে নিয়মিত রিপোর্ট দিয়ে জানাতে হবে এবং প্রথম রিপোর্ট সিল্ড খামে আগামী 3 সপ্তাহ পর জমা দিতে হবে। অর্থাৎ কোর্ট একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে তারা কিন্তু এই মামলার ওপর নজর রাখছে। অর্থাৎ শুধু সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে এরকম নয়, আদালতের নজরদারিতেই সিবিআই তদন্ত চলবে এবং সিবিআইকে নিয়মিত সময় ভিত্তিক তাদেরকে আদালতকে জানাতে হবে তদন্তের অগ্রগতি সম্পর্কে এবং প্রথম সেই রিপোর্ট আগামী 3 সপ্তাহ পর, যেদিন পরবর্তী শুনানির দিন, সেদিন কলকাতা হাইকোর্টে সিবিআইকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। অর্থাৎ সিবিআইয়ের তদন্ত আদালতের নজরদারিতে রইল। আজকের এই কলকাতার হাইকোর্টের নির্দেশে এটা পরিষ্কার। একেবারে অনেক ধন্যবাদ অতনু তোমায়। নিঃসন্দেহে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাইম বাউন্ড। একেবারে কলকাতা পুলিশকে একেবারে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে যে আদালতের মধ্যে যিনি সিবিআইয়ের আধিকারিক রয়েছেন কেস ডায়েরির সঙ্গে সঙ্গে তাকে হ্যান্ডওভার করে দেওয়া। আগামীকাল সকাল 10টার মধ্যে যাবতীয় তথ্য প্রমাণ সহ যা যা বাজেয়াপ্ত করা হয়েছে সেটা সিবিআইকে হ্যান্ডওভার করে দিতে হবে। সিবিআইকেও এই নির্দেশ দেওয়া হয়েছে যে 3 সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মুখ বন্ধ খামে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। অর্থাৎ স্পষ্ট একেবারে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে যে আদালতে নজরদারিতে পুরো তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলবে।